আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা ইতোমধ্যে জেনে গেছো তোমাদের এই ডিসেম্বরের লাস্ট উইকের দিকে তোমাদের এবছর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তোমাদের 2 বছর থেকে সমাপনী পরীক্ষা হচ্ছে না, সরকার সিদ্ধান্ত নিয়েছে এবছর তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য আমি কতগুলো সম্ভাব্য প্রশ্ন প্রতিনিয়ত আমার এই চ্যানেলটিতে আপলোড দিয়ে থাকি, সেগুলো পড়লে ইনশাল্লাহ সেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনাও আছে। তো তোমরা এই প্রশ্নগুলো তোমাদের বৃত্তি পরীক্ষা এবং তোমাদের স্কুলে যে বার্ষিক পরীক্ষা হয় বা বিভিন্ন পরীক্ষা হয় সে পরীক্ষাগুলোর জন্য পড়ে নিতে পারো, ঠিক আছে। তো আমরা ইতোমধ্যে আরো 2টা ভিডিও আপলোড দিয়েছি এবং বিজ্ঞান বিষয়ের ভিডিওগুলো আপলোড দিতেছি। পর্যায়ক্রমে প্রতিটা অধ্যায় থেকে ভিডিও আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো আজকে আমরা পুরো বই থেকে কতগুলো আরো বাছাই করা স্পেশাল কতগুলো প্রশ্ন দেখব যেগুলো খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো শুরু করা যাক আজকের প্রশ্ন। তো সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আজকে আমরা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে খেয়াল করো যে বলা হয়েছে 1 নম্বর যে প্রশ্নটা আমি এখানে লিখে রেখেছি যে আমাদের লসাগু গসাগু থেকে প্রশ্ন হয়েই থাকে যে এখানে 2 3 5 7 এর গসাগু কত। উত্তর হচ্ছে 1। 2 3 5 7 এর গসাগু 1 এ কারণেই কারণ এসব মৌলিক সংখ্যা। আমরা জানি যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজে তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। যেহেতু 2 3 5 7 মৌলিক সংখ্যা এবং এদের সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কিছুই নেই, এজন্য এর উত্তর হবে বা গসাগু হবে 1। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো 18.575 থেকে 15.895 বিয়োগ করো। তো তোমরা এটা সহজেই বিয়োগ করতে পারবা যেহেতু দশমিকের পর সমান সংখ্যক ঘর আছে। তো এটা বিয়োগ করলে 2.68 আসে। তো তার পরবর্তী যে প্রশ্নটা আমরা প্রায় 50-60টার মতো প্রশ্ন দেখবো, ঠিক আছে। আরো ভিডিও আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। 15 এর মৌলিক উৎপাদক কি কি। তো 15 এর মৌলিক উৎপাদক হচ্ছে 3 এবং 5। তোমরা যদি 15 এর অর্থাৎ গসাগু যেভাবে করে সেভাবে যদি উৎপাদকে বিশ্লেষণ করে দেখবা 3 আর 5, 3 5 15। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো কিছু কথা বলে রাখি মাঝখানে। তো আমার ইউটিউব চ্যানেলের নামে একটা ফেসবুক পেজও আছে, তোমরা চাইলে সেখানেও ভিডিওগুলো দেখতে পারো। যারা পেজে দেখতেছো ভিডিওটা ফলো দাও, আর আর যারা চ্যানেলে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো পরবর্তী যে প্রশ্ন 4 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট ভগ্নাংশ কোনটি। ওই প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একটা ছোট্ট অঙ্ক করে রেখেছি যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে প্রশ্নটা হচ্ছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু ক্রিটিক্যালের মতো ছোট বাচ্চাদের জন্য। তো এখানে দেখেন বলা আছে যে 1 ডজন খাতার দাম 150 টাকা হলে এক হালি খাতার দাম কত। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। 1 ডজন খাতার দাম 150 টাকা হলে এক হালির দাম কত। তো আমরা জানি এক হালি সমান কতটি, 4টি। আর 1 ডজন মানে কিন্তু আমরা জানি 12টি, ঠিক আছে। তো আমাদের খুব সতর্কতার সাথে করতে হবে যেহেতু 1 ডজন মানে 12টি আর এক হালি মানে 4টি। তো আমরা 1 ডজনের বদলে লিখতে পারি যে 12টি খাতার দাম 150 টাকা। তারপর আমরা এখান থেকে একটি খাতার দাম 150 ভাগ 12। তারপর দেখেন 150 ভাগ 12। তো আমাদের বলছে এক হালি মানে এখন আমরা 4টি খাতা, সুতরাং 4টি খাতার দাম 4 উপরে যাবে। যদি আমরা এটা ক্যালকুলেশন করি বা কাটাকাটি করি তাহলে দেখা যায় এক হালি খাতার দাম 12কে 12, 4কে 4, 3 4 12, 3কে 3, 3 দিয়ে 150কে কাটলে 50 হয়। তো এক হালি খাতার দাম 50 টাকা। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পুরো বইয়ের উপর 110টা ছোট প্রশ্ন আমার এই চ্যানেলটিতে পিডিএফ ফাইল সহ আপলোড দেওয়া আছে। তোমরা সেখান থেকে সেগুলো মুখস্থ করে নিও বা সেগুলো একটু পড়ে নিও। আজকে আমরা আরো স্পেশাল কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। তো আমরা এখন দেখব তথ্য উপাত্ত, অর্থাৎ উপাত্ত কত প্রকার ও কি কি। উপাত্ত হচ্ছে 2 প্রকার, একটা বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তো এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাভ ক্ষতি কিসের উপর হিসেব করা হয় বা লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে। সবসময় মনে রাখতে হবে লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। তো আমাদের গড় অধ্যায় থেকে একটা প্রশ্ন, 8 অধ্যায় থেকে গড় নির্ণয়ের সূত্রটা কি হবে। আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা।
নম্বর প্রশ্ন, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ? উত্তর হবে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তো তার পরবর্তী প্রশ্ন, চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। যে কোনো চতুর্ভুজ অর্থাৎ বর্গ হোক, আয়ত হোক, রম্বস হোক, যে কোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। একটা টেবিলের দৈর্ঘ্য 1 মিটার 50 সেন্টিমিটার হলে দুইটা টেবিলের দৈর্ঘ্য কত? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও তোমাদের জন্য। একটা টেবিলের দৈর্ঘ্য 1 মিটার 50 সেন্টিমিটার হলে দুইটা টেবিলের দৈর্ঘ্য কত? তো এখানে খেয়াল করো, তোমরা যদি 1 মিটার 50 সেন্টিমিটারকে 2 দ্বারা গুণ করো অর্থাৎ তাহলে 3 মিটার আসবে। কিভাবে 3 মিটার আসে? এখানে মনে এভাবেও যদি আমরা চিন্তা করি যে 1 মিটার 1 মিটার হয় 2 মিটার, আর এখানে 50 সেন্টিমিটার আর 50 সেন্টিমিটার 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে 1 মিটার, 2 আর 1 মোটামুটি 3 মিটার হয়ে যায়, ঠিক আছে। অথবা তোমরা চাইলেও এই মিটারটাকে কত করতে পারো, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 যোগ 50, 150 সেন্টিমিটারকে 2 দ্বারা গুণ করলে হবে 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটারকে 100 দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা মিটারে পরিবর্তন হয়ে যাবে। তো সংখ্যা প্রতীক কয়টা? খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন। সংখ্যা প্রতীক হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা হচ্ছে সংখ্যা প্রতীক। আর প্রক্রিয়া প্রতীক হচ্ছে কয়টি? প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। আর সম্পর্ক প্রতীক হচ্ছে মোট 8টা, ঠিক আছে। তোমাদের বইয়ে সাধারণত দেয়া আছে 6টা, কিন্তু মোট হচ্ছে 8টা। তোমরা একবারই 8টা প্রতীক পড়ে নিও। যেমন সমান, সমান নয়, অর্থাৎ ইকুয়াল ইজ নট ইকুয়াল, তারপরে হচ্ছে গ্রেটার দেন মানে বড়, লেস দেন হচ্ছে ছোট, তারপর হচ্ছে এই যে বড় অথবা সমান, 1 2, এখানে মিস্টেক হয়েছে কিনা একটু চেক, 2 3 4 5 6 7 8। তো আমি আরেকবার দেখতেছি, সমান, সমান নয়, বড়, ছোট, তারপর বড় নয় ছোট নয়, এখানে একটু সরে গেছে, এই যে এখানে হবে এটা বড় নয় মানে এই মাছ দিয়ে টান হবে, ঠিক আছে, বড় নয় ছোট নয়। তো এখানে একটু টাইপিং মিস্টেক, এই যে লেখাগুলো একটু দূরে দূরে সরে গেছে, তো আমি একটু ঠিক করে দেই। তো যাই হোক, একটু মোটামুটি এইটা এই টানটা আমাদের এইখানে চলে আসবে, এটা হবে এই রকম। আর এই যে একটা এই অক্ষরটা হবে এই দিকে যাবে, তো আমাদের এরকম হবে, ঠিক আছে। তো বড় নয় ছোট নয়, তারপরে হচ্ছে বড় অথবা সমান, ছোট অথবা সমান, মনে রাখতে হবে। এই যেটা ওই এই যে ডান পাশে অর্থাৎ মুখ যেদিকে থাকে ওই দিকে হয় বড়টা, ঠিক আছে, এইদিকে বড়, আর যদি এটা সামনে থাকে তারপরও বড়, অর্থাৎ পেটের ভেতর বড় সংখ্যাটা করে থাকে, সবসময় মনে রাখতে হবে। তো তার পরবর্তীতে অর্থাৎ 15 নম্বর যে প্রশ্নটা এখন আমরা দেখবো, খোলা বাক্য কি? যদি বাক্যটা সত্য বা মিথ্যা তা বোঝা না গেলে সে বাক্যটিকে খোলা বাক্য বলা হয়। যথা কয়েকটা জোড় সংখ্যা, এখানে আসলে কি ক জোড় বা আমরা কিভাবে বুঝবো, এটা আসলে নির্ণয় করা খুব সহজে যায় না, তো এটা একটা খোলা বাক্য। এবার গাণিতিক বাক্য, তো মনে রাখতে হবে এটা আরেকটা প্রশ্ন এখানে হতে পারে, গাণিতিক বাক্যের আরেক নাম কি? গাণিতিক বাক্যের অপর নাম হচ্ছে বন্ধ বাক্য। বাক্যটা সত্য বা মিথ্যা তা নির্ণয় করা গেলে সেটি হবে গাণিতিক বাক্য। যেমন 8 একটা জোড় সংখ্যা, এটা তো অবশ্যই সত্য, সো এটা গাণিতিক বাক্য। তারপর আছে পরবর্তী 17 নম্বর প্রশ্ন, যে 6.43 এর সাথে 100 যদি গুণ করি, আমরা জানি গুণের ক্ষেত্রে দশমিক ডান দিকে সরে যায়, এই দশমিকটা 2 ঘর পরে যাবে, অর্থাৎ উত্তর হবে 643। তো চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে অঙ্কিত চিত্রকে কি বলা হয়? লেখচিত্র বলে। তোমাদের এভাবেও আসতে পারে, লেখচিত্র কি? চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে অঙ্কিত চিত্রকে লেখচিত্র বলে। তার পরবর্তী যে প্রশ্নটা, 100 টাকায় 1 বছরের মুনাফাকে কি বলা হয়? শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। 1 হেক্টর সমান কত? 10,000 বর্গ মিটার। তার পরবর্তী যে 21 নম্বর প্রশ্ন, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে একটু দ্রুত শেষ করি। 1 কেজি আম 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 1 কেজি আম 100 টাকায় যদি আমরা কিনি এবং 90 টাকায় বিক্রি করি তাহলে ক্ষতি হয় 10%, ঠিক আছে। তো ওজন পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম। তো তারপরে লসাগু এবং গসাগুয়ের পূর্ণরূপ খুবই গুরুত্বপূর্ণ। লসাগুয়ের পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগুয়ের পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আধুনিক কম্পিউটারের জনককে তোমাদের শেষ অধ্যায়টা চার্লস ব্যাবেজ, যদিও নামটা বোর্ড বইয়ে আমাদের উল্লেখ নাই, তবে এটা আমাদের জেনে রাখতে হবে, আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। তো মুনাফা নির্ণয় সূত্রটা কি? মুনাফার সমান হবে আসল গুণন মুনাফার হার গুণন সময় ভাগ হচ্ছে 100।
দুই নম্বর আরেকটা প্রশ্ন, বার্ষিক মুনাফার সূত্রটা লেখো। তো বার্ষিক মুনাফা সমান আসল গুণন মুনাফার হার ভাগ 100। তো এখন আমরা 26 নম্বর প্রশ্নটা দেখি। আন্তর্জাতিক বা ইংরেজি মতে কখন থেকে দিন রাত্রি শুরু হয়? উত্তর 12টার পর থেকে দিন রাত শুরু হয়। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল। তরল পদার্থ পরিমাপের মূল একক কি? আমরা জানি তরল পদার্থ পরিমাপের মূল একক হচ্ছে লিটার। তো এখানে আরেকটু খেয়াল করো, 18 এর 3টি গুণিতক লেখো। তো 18 এর 3টি গুণিতক মানে গুণ করে করে লেখা। 18 কে 18, 18 দুগুণ 36, অর্থাৎ 3 18 54, 4 18 72। তো তোমরা এভাবে এভাবে গুণ করে করে লিখতে পারো। তো নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক সমান কি? তো নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক সমান হবে ভাজ্য ভাগ ভাগফল। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা কত? তোমরা জানো বা আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টে শূন্য। তো তার আগের সংখ্যা বের করতে বললে তো 1 দিয়ে 4টে শূন্য দেব, দেওয়ার পর তার থেকে 1 যদি আমরা মাইনাস করে দেই তাহলে হয় 9999। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি। একটা দ্রব্য 150 টাকায় কিনে 180 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো এখানে খেয়াল করো যে 150 টাকায় কিনে 180 টাকা বিক্রি করলাম, তাহলে অবশ্যই আমার লাভ হয়েছে। কত টাকা লাভ হলো? 30 টাকা। তাহলে আমাদের শুরুতেই পড়ছিলাম লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। তো আমরা এখানে লিখতে পারি 150 টাকায় লাভ হয় 30 টাকা, 1 টাকায় লাভ হয় 30 ভাগ 150। তো শতকরা কত লাভ? তো শতকরা মানে 100 টাকায় লাভ হয় 30 গুণন 100 ভাগ 150। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে উত্তর আসে 20% লাভ। তো শতকরা বলতে কি বোঝো? এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শতকরা কি? শতকরা হলো প্রতি শতে কত তা বোঝাতে শতকরা ব্যবহার করা হয়। ইহা একটা ভগ্নাংশ যার হর 100 এবং যাতে 15% বলতে 100 এর 15কে বোঝায়। তো সাদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকো। এটা তোমরা অবশ্যই নিজে করবা। সাদাটা তোমাদের খাতায় এঁকে খাতার মধ্যে রেখে সুন্দর করে 60 ডিগ্রি কোণ আঁকবা বা আঁকা শিখবা এটা একা একাই, ঠিক আছে? তো কুইন্টাল, 1 কুইন্টাল চালের দাম 5,000 টাকা হলে 1 কেজি চালের দাম কত? তো তোমাদের মনে রাখতে হবে 1 কুইন্টাল মানে এখানে একটু মিস্টেক হয়েছে, আমি ঠিক করে দেই। তো এখানে হবে 1 কুইন্টাল সমান 100 কেজি হবে। তো এখানে একটু টাইপিং মিস্টেকের কারণে অমনটা হয়ে গেছে। তো 1 কুইন্টাল সমান 100 কেজি। তার মানে তোমাকে বলা হয়েছে 1 কুইন্টাল চালের দাম 5,000 টাকা। তার মানে আমরা লিখতে পারি 100 কেজি চালের দাম 5,000 টাকা। সুতরাং 1 কেজি চালের দাম বের করতে 5,000কে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর আসে আমাদের 50 টাকা, ঠিক আছে? তো আমরা পরবর্তী অংশটা দেখে নেই। আমাদের পরবর্তী যে অংশটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 72 ভাগ ক ইকুয়াল 6 হলে ক এর মান কত? তো তোমরা সবসময় ভাগ থাকলে লব্বাই হরাকারে লেখার চেষ্টা করবে। এই ভাগ চিহ্নের বদলে তোমরা যদি লব্বাই হরাকারে লেখো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে আমরা লিখতে পারি এই ক ভাগ 72 ভাগ ক, এটাকে লেখা যায় 72 বাই ক সমান 6। নিচে সবসময় 1 তো থেকেই যায়। তো 6 এর সাথে 1 গুণ করলে 6 কে 6, 72 এর সাথে 1 গুণ করলে 72 কে 72। তো আমরা পক্ষান্তর করি যদি, এবার ক এর পাশে গুণ অবস্থায় আছে, ডান পাশে গেলে ভাগ হবে। সুতরাং ক সমান 72 ভাগ 6, 6 বারং 72। এখানে ক এর উত্তর, ক এর মান হবে 12। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 1 মেট্রিক টন সমান কত কেজি? 1 মেট্রিক টন সমান 1000 কেজি। ধারাবাহিকভাবে 100 বছরকে কি বলা হয়? 100 বছরকে বলা হয় 1 শতাব্দী। ধারাবাহিকভাবে 10 বছর এবং 12 বছর সময়কালকে কি বলা হয়? 10 বছরকে বলা হয় 1 দশক, আর 12 বছরে হলো 1 যুগ। এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। 1 মৌলিক সংখ্যা নয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সারা জীবন কাজে লাগে। 1 মৌলিক সংখ্যা নয় কেন? কারণ 1 এর 2টা গুণনীয়ক নেই, ঠিক আছে? 1 এর কোনো 2টা গুণনীয়ক নেই, এজন্য 1 মৌলিক সংখ্যা নয়। তার পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। একটা বাগানের ক্ষেত্রফল 24 বর্গ মিটার। ইহার 5/6 অংশে ফুল চাষ করা আছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত? তোমাদের বোর্ড বইয়ের সম্ভবত 6 অধ্যায়ের 10-এর ক খ গয়ে যে উত্তর দেয়া আছে, ক খ গয়ে 3টা প্রশ্ন আছে, তার ক প্রশ্ন এটা। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বাগানের ক্ষেত্রফল 24 বর্গ মিটার, ঠিক ওই রকম আর কি। ওটা 2400 সম্ভবত ছিল, এটা 24। তো ফুলের চাষ করা বা ফুলের অংশের ক্ষেত্রফল কত? তাহলে 24-এর 5/6। এটাকে যদি আমরা কাটাকাটি করি, একে যদি 6 কে 6, 4 6 24, 4 5 20 বর্গ মিটার চলে আসবে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, ঠিক আছে? 6 অধ্যায়ের মধ্যে ওই 10-এর যে ক খ গ 3টা অঙ্ক দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ।
তো তোমরা পরবর্তী অংশটা দেখে নাও। যে চতুর্ভুজের চার বাহুর সমান তাকে বলা হয় রম্বস। তো তোমরা বলতেও পারো বর্গক্ষেত্রও তো বলা যেতে পারে না, কারণ এভাবে যদি থাকে যে চতুর্ভুজের চার বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে রম্বস, আর যে চতুর্ভুজের চার বাহুর দৈর্ঘ্য সমান প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বলা হয় বর্গ। আর এভাবেও থাকতে পারে রম্বসের একটি কোণ সমকোণ হলে তার নাম কি, রম্বসের একটি কোণ সমকোণ হলে তার নাম কিন্তু তখন বর্গক্ষেত্র হয়। কারণ রম্বসের একটা কোণ যখন সমকোণ হবে তখন সেটা 90 ডিগ্রি হয়ে গেল, তখন আর কিন্তু বাঁকা নয়, রম্বসের কোণগুলো 90 ডিগ্রি চেয়ে ছোট নয়, এজন্য সেটা তখন বর্গক্ষেত্রে পরিণত হয়। তো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। 1/4 মিটারের ক্রয় মূল্য 25 টাকা হলে 1 মিটারের ক্রয় মূল্য কত? তো এখানে খেয়াল করো 1/4 মিটারের ক্রয় মূল্য 25 টাকা, সুতরাং 1 মিটারের ক্রয় মূল্য 25, এটা এই 1/4 এসে ভাগ করতো। তো 25 ভাগ 1/4, তো আমি একবারে করছি কারণ আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগ থাকলে গুণ হয়, 4 উপরে যাবে 1 নিচে আসবে, তো নিচের একের তো কোনো খাওয়া নাই, তো 4/25 উত্তর হবে 100। তো প্রিয় শিক্ষার্থীরা পরের অঙ্কটা খেয়াল করো। একটা বাসে 50 জন লোক যেতে পারে, 500 জন লোকের জন্য কয়টা বাস লাগবে? তাহলে একটি বাসে 50 জন, তাহলে 50 জনের জন্য বাস লাগতেছে একটি, একজনের জন্য বাস লাগে 1/50টি, সুতরাং 500 জনের জন্য বাস লাগে, ঐকিক নিয়মে করলে আর কি কাটাকাটি করলে উত্তর হবে 10টি বাস লাগবে। ঠিক আছে, তো আমরা দেখতে দেখতে মোটামুটি 50টার মতো প্রশ্নে চলে এসেছি। 100কে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা গুণ করলে কত হবে? তো আমরা জানি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, দুইটা নয়, তো 100কে 99 দ্বারা গুণ করলে কত হবে? 9900। খুব সহজ। তো এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কতটি 0.001 দ্বারা 1 গঠন করা যায়? তো এখানে খেয়াল করো, দশমিক এটাকে 1 উপরে লেখো, দশমিক তুলি দিয়ে দশমিক তুলি দিয়াও দেওয়ার পর দশমিকের পর 3 ঘর, 3টা ঘর নিয়ে নাও। তো এখানে দেখো খেয়াল করো, তারপর এটাকে আমরা যদি এভাবে সাজাই, তারপর এটাকে তোমরা সব সময় খেয়াল রাখবা 1000, এখানে 1000 দিয়ে গুণ করেছি, তো তোমরা এই নিয়মটা মনে রাখো যে এখানে কতটি আছে, অর্থাৎ তোমাদের খুব খেয়াল রাখতে হবে যে এক এখানে কতটি এক, যেহেতু একের কথা বলা আছে তো এককে এই সংখ্যাটা দ্বারা ভাগ করবা, 0.001 দ্বারা 1 গঠন করা যায়, কতটি লাগবে? তো 1 ভাগ এত, তো এটাকে যদি ভাগ করা হয়, তো এখানে দেখো দশমিকের পর কয়টা ঘর আছে? 3টে ঘর, তো তোমরা একের পর দশমিক দিয়ে 3টে ঘর বানাই নিবা। আর তোমরা জানো বা আমরা জানি, আমি আবারও বলতেছি, তোমাদের দেখো দশমিকের পর এখানে কয়টা ঘর আছে? 3টে ঘর আছে। তো তোমরা উপরেও একের পর দশমিক দিয়ে 3টে শূন্য দিবা ডান পাশে। দেখো যখন দশমিকের ডান পাশের বা বাম পাশের শূন্যগুলো যখন সমান হয়, যদি দশমিকের ডান পাশের শূন্যগুলো, দেখো দশমিকের পর 3টে ঘর আছে, দশমিকের পর 3টে ঘর আছে, যদি সমান সংখ্যক ঘর হয় তাহলে ডান পাশের গুলো বাদ দেয়া যায়। ঠিক আছে, যদি সমান হয়, অর্থাৎ এর যদি এই দিকের গুলো বাদ দেই তাহলে দেখো এখানে কিন্তু 1 থাকে শুধুমাত্র, আর এই দিকের বাদ দেওয়া বলতে এখানে দশমিক তুলে দেওয়াটা আমি বুঝাচ্ছি। তো এখানে যদি দশমিক বাদ দেওয়া যায় তাহলে উপরে কত থাকে? 1000। তো 1000কে 1 দিয়ে ভাগ করলে 1000ই হয়। তো এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, কতটি 0.1 দ্বারা 3.5 গঠন করা যায়? উত্তর 35টি। এটা কিভাবে করবে? ঠিক কতটি 0.1 দ্বারা এত গঠন করা যায়, কতটি, যদি কতটির কথা বলা হয় সেইটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, উপরে অঙ্কটা দেখো, কতটি 0.001 দ্বারা 1 গঠন করা যায়, এখানে বলেছে কতটি 0.1 দ্বারা এত গঠন করা যায়। তো এটাকে আমরা যদি আবারও ভাগ করি তাহলে উত্তর আসবে 35টি। একটু ক্যালকুলেশন নিজের থেকে করো, কতটি 0.001 দ্বারা 23.456 গঠন করা যায়। অথবা তোমরা খুব সহজেই, সাধারণত তোমাদের যে অঙ্কগুলো থাকে দশমিকের পর দেখবা সমান সংখ্যক ঘর থাকে, শুধু দশমিকটা বাদ, যদি দেখো সমান সংখ্যক ঘর আছে দশমিকটা তুলে দিয়ে যা আসে সেটাই তোমার হবে কাঙ্ক্ষিত উত্তর। তো আমরা এখন পরবর্তী অংশটা দেখে নেই। পরবর্তী অংশটা হচ্ছে 75 মিলিলিটার সমান কত লিটার? আমরা জানি 1000 দিয়ে ভাগ করতে হয়, কারণ 1 লিটার সমান 1000 লিটার সমান 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1 লিটার সমান যেহেতু 1000 মিলিলিটার, তো 750 ভাগ 1000 এতই হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা চতুর্ভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অবশিষ্ট কোণগুলোর সমষ্টি কত? আমরা জানি যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360, তো 360 থেকে 60 বাদ দিলে থাকে 300 ডিগ্রি। তো এরকম একটা সরল অঙ্ক আসতে পারে, 5 বিয়োগ 36 বিয়োগ 10 ভাগ 13। তো আমরা জানি বদমাশের রুল অনুসারে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, 36 থেকে 10 বিয়োগ করলে থাকে কত? 30, 30 তারপর ভাগ, 30কে ভাগ, তারপর আছে হচ্ছে এখানে বিয়োগ। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তো এখানে আমরা আবারও দেখি, এইখান থেকে 36-এর থেকে 10 বিয়োগ করলে থাকে 26, 26কে 13 দিয়ে ভাগ করলে থাকে 2, 5-এর থেকে 2 বাদ দিলে থাকে আমাদের 3।
তো প্রিয় শিক্ষার্থীরা, একটা শহরের জনসংখ্যা 312, একটা শহরের আয়তন 312 কিলোমিটার বা 312 বর্গ কিলোমিটার, জনসংখ্যার ঘনত্ব 210 জন পার বর্গ কিলোমিটার। লোক সংখ্যা কত আমরা জানি, লোক সংখ্যা বের করতে আয়তনকে ঘনত্ব দ্বারা গুণ। আবার তোমরা লিখে নাও এটা, যে মোট জনসংখ্যা বার করার সূত্রটা হচ্ছে আয়তন গুণন ঘনত্ব। এবার আসো কর্ণ কাকে বলে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একটা চতুর্ভুজের দুই কোণার সংযোগ রেখাংশকে কর্ণ বলা হয়। একটা চতুর্ভুজের দুই কোণার সংযোগ রেখাংশ, পাশের মধ্যে চিত্রটার দিকে তাকাও, যে ক এবং গ যোগ করে কর্ণ তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো একটা বর্গাকার কাগজের এক বাহুর দৈর্ঘ্য ক মিটার হলে পরিসীমা কত, ক্ষেত্রফল কত। মনে রাখবা, বর্গের ক্ষেত্রফল বাইর করার ফর্মুলাটা হচ্ছে 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তো বর্গের পরিসীমা আমরা জানি 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য, সূত্রের 4, আর হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে ক, তাহলে 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য, আর ক্ষেত্রফলটা হবে কি ক গুণন ক আর ক গুণ করলে হয় ক স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমি পরবর্তী ভিডিওতে হয়তো অন্য অধ্যায়ের উপর বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।